বিয়ের ১ বছরের মাথায় জানতে পারি আমার স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত। ভালোবাসার বিয়ে ছিল আমাদের। কি এমন হলো যে সে আমার সাথে এত বড় প্রতারণা করলো? এই তো সেদিন রাত ৩টের দিকে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখি পাশে স্বামী নেই। আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমি আমার স্বামীকে নিয়ে অনেক বেশি পজিটিভ ছিলাম। সাথে সাথেই পাশে রাখা বোতল থেকে একটু পানি ঢেলে খেলাম। আমাদের বিয়েটা ছিল ভালোবাসার বিয়ে, যদিও আমার বাবা মা এই বিয়েতে একদমই রাজি ছিলেন না। আমার বাবা মার অবস্থা ছিল অনেক ভালো, আর আমার স্বামী তখন ছিলেন বেকার। বেকার অবস্থায় একজন মেয়েকে তো তার বাবা মা কিছুতেই ছেলের সাথে বিয়ে দিতে চায় না, তাই না? বাবা মাকে অনেক বোঝানোর পরে আমাদের বিয়েতে তারা রাজি হয়। বিয়ের কিছুদিনের মাথায় আমার বর একটা ভালো চাকরি পায়। সেই চাকরি দিয়েই আমাদের সংসারটা বেশ সুখে শান্তিতে কাটছিল। এসব কথা ভাবতে ভাবতেই আমি বারান্দার দিকে এগিয়ে গেলাম। বারান্দার দরজাটা খুলতেই দেখি বারান্দাতেও আমার স্বামী নেই। যেই আমি বারান্দা থেকে বেরিয়ে আসলাম, এবার ওয়াশরুমের লাইটটা দিতেই শুনি পাশের রুম থেকে খিলখিল করে হাসির আওয়াজ আসতেছে। আমি ভূত পেতে অনেক বেশি ভয় পেতাম। রাতের বেলা একা একা বেরোতেও অনেক বেশি ভয় পেতাম। হাসির শব্দ শুনে আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম। সাথে সাথে রুমের লাইট জ্বালিয়ে দিলাম। দেখলাম রুমের মধ্যে কেউই নেই। আমার স্বামী তো দূরের কথা, রুমে একটা পোকাও নেই। খুব ভয়ে ভয়ে রুমের দরজা খুলে ডাইনিং স্পেসে আসলাম। ডাইনিং স্পেস নীরব এবং কি অন্ধকার, কোনো রকম লাইটও জ্বালানো ছিল না। এবার আমার ভয়টা আরও বেশি বাড়তে লাগলো। পাশের রুমে দরজার ধাক্কাতেই দেখলাম রুমটা ভেতর থেকে লক করা, আর বাহির থেকে কান পেতে শুনতে পেলাম খুব জোরে জোরে হাসির আওয়াজ আসতেছে। আমি ভীষণই ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, এত রাতে ভূত পেতের আগমন ঘটেনি তো? হুট করে আমার মাথায় আসলো আমার স্বামীও তো বাসায় অন্য কোথাও নেই, তবে কি এই রুমের মধ্যে আমার স্বামী আছে? কানটা আরেকবার পাততেই শুনতে পেলাম একটা মেয়ে মানুষেরও হাসি শোনা যাচ্ছে, খুবই মৃদু মৃদু। ফোনের ওপাশ থেকে হাসলে যেমনটা শোনা যায় ঠিক সেরকম। হঠাৎ করেই মাথাটা ঘুরে গেল। আরও বেশি আতঙ্কিত হলাম। কি হচ্ছে আমার সাথে এসব? আমি কি স্বপ্ন দেখছি? একটু গায়ে চিমটি কেটে দেখলাম যে এটা আমার স্বপ্ন না, এটা একদমই সত্যি কিছু ঘটছে আমার সাথে। কানটা আবারও দরজার দিকে পেতে দিলাম। শুনতে পেলাম আমার স্বামী সেই মেয়েটাকে বলছে, এই তো আমি তোমাকে আর কিছুদিনের মধ্যেই বিয়ে করব। ওকে তো বিয়ে করেছি শুধুমাত্র ওর বাপের সম্পত্তির জন্য, নইলে কি বিয়ে করতাম বলো? আরও বলছে কিছুদিনের মধ্যেই চেষ্টা করব ওকে ডিভোর্স দিয়ে দেওয়ার, তাহলে আমাদের মধ্যে আর তৃতীয় কোনো পার্সন থাকবে না। আমরা সুখে সংসার করব, আমাদের মধ্যে কোনো তৃতীয় জন থাকবে না। এই কথাগুলো শুনে আমার অন্তরটা কেঁপে উঠল। আমি ভীষণই কষ্ট পেলাম। চোখ ভেঙে কান্না আসলো। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করলো, কিন্তু কিছুতেই চিৎকার করে কান্না করতে পারছি না। মুখে হাত দিয়ে কান্নাটা চেপে রাখলাম। হঠাৎ করে দেখলাম ওপাশে কোনো সাড়া শব্দ নেই। আমি বুঝতে পারলাম হয়তো ফোনে কথা বলা শেষ। তাড়াহুড়া করে রুমে এসে লাইটটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই দেখি আমার স্বামী অফিসের জন্য চলে যাচ্ছে, বাট আমাকে কিছুই বলছে না। আমি খুবই ভয় পেয়ে গেলাম যে এটা তাহলে সত্যি ছিল, আর আমার কোনো স্বপ্ন দেখা হয়নি। বাস্তবে সে পরকীয়া করছে, কিন্তু কেন করছে? এতদিনের ভালোবাসা, এতদিনের প্রেম, তবে কি সব কিছু মিথ্যে ছিল? আমাদের এতদিনের ভালোবাসা, ১ বছরের বিবাহিত জীবন, সব মিথ্যে ছিল? সব মিথ্যে? কেন সে আমার সাথে প্রতারণা করলো? কেন সে পরকীয়ায় লিপ্ত হলো? অনেকগুলো প্রশ্ন আমার মাথায় বিধ্বস্ত করলো। আমি তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম, তার পিছু নিলাম। দেখতে চাইলাম যে সে কোথায় যায়, কার সাথে কথা বলে। সব কিছু দেখতে পেলাম সে বিকালবেলা একটা মেয়ের সাথে হাঁটছে। এই মেয়ের নাম রিপা, যার নাম আমি পরে জানতে পেরেছি, তার নাম রিপা। সে রিপার সাথে হাঁটছে এবং সে কোর্টে গিয়েছিল। আমি কোর্টে সেই উকিলের কাছে গেলাম যার কাছে তারা গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম কি করতে এসেছিলেন তারা আপনার কাছে? সে উকিল বলল তারা বিয়ের জন্য কাগজপাতি ঠিক করতে এসেছিল। আমার তখন ভীষণই কষ্ট হচ্ছিল, চোখ ফেটে কান্না আসছিল। তাড়াহুড়া করে আমি বাসায় চলে এলাম। সন্ধ্যা নেমে গেছে। রাত ৮টার দিকে আমার স্বামী বাসায় ফিরলো। আমি তাকে আর কিছুই বললাম না। টেবিলে তার সামনে খাবার বেড়ে দিলাম। সে আমাকে কিছু বলতে চায়, বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমিও ভাবছিলাম যে সে কি বলতে চায়, তার থেকে আমি শুনবো। তাকে আমি বললাম, তুমি আমাকে কিছু বলতে চাও? সে আমাকে বলল, হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে চাই। তারপরে সে আমাকে বলল, আমি একজনকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করতে চাই। তোমার সাথে বিয়ের পরে আমার তার সাথে পরিচয় হয়, আর তাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, আর এখন তাকেই আমি বিয়ে করতে চাই। কথাটা শুনতেই মুহূর্তের মধ্যে অতীতের প্রেম ভালোবাসার স্মৃতি আমার চোখে ভাসতে লাগলো, যে এত বড় কথা
এত বড় ডিসিশন নিতে সে একবারও ভাবলো না, সে একবারও আমাদের ভালোবাসার কথা ভাবলো না, আমাদের প্রেম, আমাদের দুজনের প্রতি দুজনের যে ভালোবাসা সব কিছু ভুলে গেল। সে কি করে বলতে পারলো? আমি তাকে বললাম, কি বলছো এসব, পাগল হয়ে গেছো নাকি? সে বলল, না আমি একদমই ঠিক বলছি, আমি সত্যি বলছি, আমি কিছুদিনের মধ্যে বিয়ে করব। তুমি যদি অনুমতি দাও তাহলে তুমিও আমার সাথে থাকবে আর সেও থাকবে। আমি খুব রাগান্বিত হয়ে বললাম, কিছুতেই না, আমি কখনোই সতীনের সংসার করতে পারবো না, এটা আমার পক্ষে অসম্ভব। সে বলল, তাহলে ডিভোর্স নিয়ে যাও, চলে যাও আমার জীবন থেকে, আমি তাকেই বিয়ে করব। তার এই কথা শুনে সেদিন আর রাত কাটলো না, সারা রাত জেগে আমি কান্নাকাটি করলাম। সকাল হতেই আমি আরও কান্নাকাটি করলাম। সে অফিসে যাচ্ছে, অফিসে যাওয়ার আগে বলছে, আমি কিন্তু সত্যি বলেছি, আর একবার চাইলে ভেবে দেখতে পারো, আমি কিন্তু সত্যি বিয়ে করছি। তারপরে আর কি, তারপরে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেল। আমি চলে গেলাম, কেননা আমার পক্ষে সতীনের সংসার করা কিছুতেই সম্ভব না। যেই সংসারে আমার মূল্য নেই, আমাকে যে মূল্য দেয় না, অসম্মান করে, যে পরকীয়া করতে পারে, তার সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। এই কথা বলে আমি চলে গেলাম। তাদের বিয়ে হয়ে গেল, তারা সুখে সংসার করলো। এদিকে আমি গ্রামে চলে এসেছি। আমার বাবা মা বুঝিয়ে শুনে 6 মাসের মাথায় আমার বিয়ে ঠিক করলো আমার চাচাতো ভাইয়ের সাথে। খুবই কান্নাকাটি করলাম, অসহায় পড়ে হয়েছিলাম। সবাইকে এত বোঝানোর চেষ্টা করলাম যে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না, কিন্তু কেউ আমার কোনো কথা শুনলো না। জোর জবস্তি করে আমাকে বিয়ে দিয়ে দিল। বলল, তুমি এত ছোট মানুষ, তোমার যদি বিয়ে না দেয় তুমি কি করে থাকবে বলো তো সারা জীবন? কার আশায় পড়ে আছো? যে তোমাকে ঠকিয়েছে, যে তোমাকে ঠকিয়ে সুখে থাকতে পারে, তুমি কেন সুখে থাকতে পারবে না? সবাই এত কিছু বোঝানোর পরে আমার বিয়ে হয়ে গেল। প্রায় 6 মাস কেটে গেল এভাবেই। 6 মাসের মাথায় আমাদের বিয়ের 1 মাস হয়ে গেছে। তখন আমার যে বর্তমান স্বামী, সে আমাকে নিয়ে ঢাকায় চলে গেল। হঠাৎ করে ঢাকাতে আসায় আমার অসুস্থতা ধরলো, আমার খুবই জ্বর এসেছিলো এবং অসুস্থতার কারণে আমি একটু হসপিটালে গেলাম। সে আমাকে হসপিটালে রেখে নিজের মতো চলে গেল। হসপিটালে যেতেই দেখি সেই মেয়েটা, সেই রিপা, যাকে দেখেছিলাম ঈশানের সাথে, আমার আগের হাজব্যান্ডের নাম ছিল ঈশান, তার সাথে দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম ওর সাথে আমার কথা বলতেই হবে। কেন ও আমার সাথে এমন করলো? কেন ও কি জানতো না যে ওর আগে বিয়ে হয়েছিল, ওর একটা বউ আছে? এত কিছু জেনেই মেয়েটা কেন আমার সাথে এভাবে প্রতারণা করলো? ওকে দেখে আমি বললাম, এই যে শোনো, তোমার সাথে আমার কথা আছে। ওর মুখের দিকে তাকাতেই বুঝতে পারলাম ও আমাকে খুঁজছে অনেক দিন থেকে। ও বলল, তোমাকে আমি অনেক দিন থেকেই খুঁজছি। আমি বললাম, তুমি ঈশানের সাথে কেমন আছো, আর কেনই বা আমার সাথে এরকম প্রতারণা করলো? ও আমাকে বলল, তুমি আমার কেবিনে আসো, তোমার সাথে আমার কথা আছে। ও ছিল ওই হসপিটালের একজন ডক্টর। ও আমাকে ডেকে নিয়ে বলল যে তোমার সাথে আমার অনেক কথা আছে, সব কিছু আমি বলার আগে তুমি আগে এই চিঠিটা পড়ো। আমি খুব অবাক হয়ে গেলাম, কিসের চিঠি এটা? বলল, ঈশান এটা তোমাকে দিয়েছে। আমি বললাম, ঈশান আমাকে চিঠি কেন দেবে? ওর সাথে যদি আমার কোনো কথাই বলার থাকে তাহলে আমার সাথে দেখা কেন করলো না? ও আমাকে চিঠি কেন দিল? বলল, তুমি চিঠিটা তো পড়ো, তারপরেই সব কিছু বুঝতে পারবে। চিঠিটা পড়ে কিছুতেই আর চোখে জল ধরে রাখতে পারলাম না। চিঠিটাতে লেখা ছিল, প্রিয় ইশারা, এই চিঠিটা যখন তুমি পড়ছো তখন আমি পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারের বাসি। তুমি ভালো আছো তো? আমার কান্নায় বুকটা ফেটে যাচ্ছিল চিঠিটা পড়তে। বলল, আমি জানি তুমি আমার ওপর অনেক অভিমান করেছো, অনেক রাগ করেছো, অনেক বেশি কষ্ট পেয়েছো, কিন্তু কি করতাম আমি বলো? যখন ডক্টরের কাছে যেয়ে আমি জানতে পারলাম আমার ব্রেন ক্যান্সার হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে আমি মারা যাব, বেশি দিন বাঁচবো না, কি করে পারতাম তোমার মতো নিষ্পাপ একটা ফুলের মতো মেয়েকে আমার জীবনের সাথে মিশিয়ে তোমার জীবনটা নষ্ট করে দিতে? কিছুতেই পারতাম না। আমার ভালোবাসা তো তোমার জন্য অনেক বেশি ছিল, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা আমার কল্পনাতেও আসে না, কিছুতেই আসে না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসতাম, ভালোবাসবো আজীবন। পরপরে আমাদের দুজনের একসাথে দেখা হবে, তুমি ভালো থেকো। আর আমি জানতাম যে আমি যদি তোমাকে আগেই বলতাম আমার ব্রেন ক্যান্সার হয়েছে, আমি মারা যাব, তাহলে তোমার জীবনটাকে তুমি শেষ করে দিতে, নিঃশ্বাস করে দিতে, তোমার ফুলের মতো পবিত্র জীবনটাকে। এর জন্য এই ছলনা করতে আমি বাধ্য হয়েছি। যে মেয়েটাকে দেখছো রিপা নামে, সে হলো আমার ডক্টর, সে আমার চিকিৎসা করেছিল আর আমাকে জানিয়েছিল যে আপনি আর কিছুদিন পরেই মারা যাবেন। তার জন্য তার সাহায্য নিয়ে আমি এই ছলনাটা করেছি। সাথে তোমার সাথে যার এখন বিয়ে হয়েছে সেও জানতো আমার এই কথা। তাকে আমি বলেছিলাম, ভাইয়া আমার তো এই অবস্থা, আপনি রিপাকে বিয়ে করেন। আমি জানি যে রিপাকে আপনি পছন্দ করতেন আগে থেকে, কিন্তু রিপা আমাকে ভালোবাসে, তার জন্য আপনি অন্য জায়গায় মেয়ে খুঁজছেন। যেহেতু মেয়ে অন্য জায়গায় খুঁজছেন, তাহলে রিপাকেই বিয়ে করেন আর আপনারা সুখে থাকেন। আর এই কথা শুনেই আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি জানি না আমি কি করব, পাগলের মতো কান্না শুরু করলাম। পুরো হসপিটালের লোক জড়ো হলো, আমার কান্না দেখছে, আমাকে দেখছে। আমি
আমি খুবই কান্না করলাম, পাগল হয়ে গেলাম। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে, আর এই মুহূর্তে আমি ইহকাল ত্যাগ করব। আমার গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।